আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএল তর্ক সাপেক্ষে এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা লিগ, সবচেয়ে টানটান উত্তেজনাকর ফুটবল ভক্তদের জন্য অসাধারণ উপভোগের একটা লিগ। তবে যদি আমি একটা ইনফরমেশন নিয়ে একটু আলোচনা করি, যেমন গত 4টা সিজন জুড়ে এই ম্যানচেস্টার সিটি কিন্তু ইপিএল এর টাইটেল জিতেছে। মাঝখানে 2019-20 সিজনটা বাদ দিয়ে সর্বশেষ 7টা সিজনের মধ্যে 6বারই ইপিএল এর চ্যাম্পিয়ন পেপ গার্দিওলা ম্যান সিটি হয়েছে। তখন কিন্তু একটু আগে যেই ক্লেমটা বা স্টেটমেন্টটা দিলাম সেটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগানো যায়। আসলে বলা যায় সত্যিকার অর্থে ইপিএল কি সবচেয়ে জমজমাট, সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই লিগটার কাতারে আছে, নাকি ম্যানচেস্টার সিটির একেবারে ব্যক্তিগত সম্পত্তির জায়গা হয়ে যাচ্ছে? ফুটবল ফ্ল্যাগের একাধিক ভিডিওতে আমি মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এখানে একেবারে শুরুতেই বলে নিচ্ছি যে ম্যান সিটির প্রতি বিন্দুমাত্র কিন্তু কোনো রকমের বিষেধাগার করছি না, বরঞ্চ ম্যানচেস্টার সিটিকে সবচেয়ে সেরা একটা দল হিসেবে মেনে নিয়েই বাকি দলগুলো আসলে কোন কোন জায়গায় পিছিয়ে আছে সে ব্যাপারগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তবে তার আগে ম্যান সিটি দিয়ে যেহেতু শুরু করলাম, ম্যানচেস্টার সিটির এই সাফল্যের রহস্য কি, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার জায়গা থেকে বলছি, আপনারাও কিন্তু কমেন্ট বক্সে বলবেন। আমার কাছে মনে হয় ম্যানচেস্টার সিটি বিশাল পরিমাণ একটা বিনিয়োগ শুরু করেছিল সেই 2008-9 সিজন থেকে, এবং তারপরে আস্তে আস্তে তারা ধাপে ধাপে গত দশকের মাঝামাঝি সময়ে এসে বড় একটা ক্লাব হিসেবে আবির্ভূত হয় এবং সে ধারাবাহিকতা তারা ধরে রাখে, এগুলো সকলেরই জানা। এবং এখানে বিশাল বিনিয়োগের সুফল যে তারা পাচ্ছে সেটা নিয়ে অতিরিক্ত কথাবার্তা বলার সুযোগ নেই। পেপ গার্দিওলাকে নিয়েও আসলে নতুন করে কোনো কিছু ব্যাখ্যা করার নেই। একেবারে ওয়ার্ল্ড ক্লাস একজন কোচ, সর্বকালের অন্যতম সেরা একজন কোচ। তার ফুটবল দর্শন, ট্যাকটিক্স, তার অ্যাডাপ্টেবল প্লেয়িং স্টাইল, চিন্তা ভাবনা, বারবার চাপ থেকে বের হয়ে আসার ক্ষমতা, সকল কিছু প্রমাণ করে পেপ গার্দিওলা এই সাফল্যের কারিগর হিসেবে সবচেয়ে মুখ্য একটা ভূমিকা পালন করেছেন এবং সেটার জন্য তাকে সাধুবাদ জানাতে হয়। তবে এগুলো হচ্ছে অনেকটাই অ্যাবস্ট্রাক্ট কয়েকটা কথাবার্তা। আমরা যদি একেবারে পিন পয়েন্ট কারণ খুঁজতে চাই, আমার কাছে মনে হয় ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক কয়েক সিজনে ইপিএল এর সাফল্যের একটা বড় কারণ তাদের স্কোয়াড গভীরতা, তাদের স্কোয়াডে প্রায় প্রতিটা প্লেসে রিপ্লেসমেন্ট রাখা এবং সিজনের প্রায় গুরুত্বপূর্ণ সময়গুলোতে স্কোয়াডটাকে এমনভাবে রোটেট করা, এমনভাবে প্লেয়ারদেরকে বিশ্রামে পাঠানো এবং অন্য প্লেয়ারদেরকে ট্রাই করা, এবং এক কথায় বলা চলে যে পারফরমেন্স ম্যানেজমেন্ট করা। আরও একবার বলছি, পারফরমেন্স ম্যানেজমেন্ট, এখানে এই শব্দটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। কখন কোন প্লেয়ারের পারফরমেন্সটা পিকে আছে, কখন তাকে একটু রেস্ট দেওয়া দরকার, কখন অন্য একজন প্লেয়ারকে উঠিয়ে আনা দরকার, কখন স্কোয়াডটা কিভাবে রোটেট করলে পরবর্তী ম্যাচে সুবিধা পাওয়া যাবে, সেই দিকগুলোতে এসে ম্যানচেস্টার সিটি সত্যিকার অর্থে এতটা সুবিধাজনক অবস্থানে আছে যে বাকি অনেকগুলো দল কিন্তু আসলেই খেই হারিয়ে ফেলেছে। মাঝখানে একটা লম্বা সময় ধরে এগিয়ে থাকার পরে আমরা কিন্তু গত সিজনের কথা ধরুন, গত সিজনে দেখেছি আর্সেনাল আরও একবার সুযোগটা হারিয়েছে। এর আগের সিজনে যদি যান সেখানেও আর্সেনালের ক্ষেত্রে একই রকমের জিনিসপত্র দেখবেন। অর্থাৎ ম্যানচেস্টার সিটি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে স্কোয়াড রোটেশনের মাধ্যমে কম্পিটিশনটাতে বারবার করে কামব্যাক করতে পারে, সেটা অন্য কোনো ক্লাব করতে পারে না, এবং এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় শক্তির জায়গা। আপনি যদি ম্যানচেস্টার সিটির বর্তমানে স্কোয়াডটা দেখেন, সেখানে যদি ডিফেন্স দিয়ে শুরু করেন, দেখুন রুবেন ডিয়াস কিংবা নাথান আকে এই টাইপের ফুটবলাররা কিন্তু পরীক্ষিত ডিফেন্ডার। এর পাশাপাশি ইয়েস্কো গ্যাভার্ডিওলকে নতুন সিজনের জন্য প্রিপেয়ার করেছিলেন পেপ গার্দিওলা। জন স্টোনস কিংবা কাইল ওয়াকারের মতো ভার্সেটাইল ফুটবলার রয়েছেন যাদেরকে ইনজেক্ট করার মাধ্যমে কখনো ব্যাক 3 কখনো ব্যাক 4 নানা রকমের সিস্টেম কিন্তু ট্রাই করতে পেরেছিলেন পেপ গার্দিওলা। গুরুত্বপূর্ণ সময়ে একজনকে বিশ্রাম দিয়ে আরেকজনকে ট্রাই করানোর সেই প্রবণতাও কিন্তু বারবার করে দেখা গিয়েছে। আপনি যদি মিডফিল্ডে যান, সেখানে রদ্রি যে সাপোর্টটা দেন, একেবারে ব্যাকবোন বলা চলে এই মিডফিল্ডার। কেভিন ডি ব্রুইনে অবশ্যই সবচেয়ে বড় ক্রিয়েটিভ হাব, তবে কেভিন ডি ব্রুইনে যখন ছিলেন না তখন গত সিজনে হুলিয়ান আলভারেজকে অনেকটাই তার রোলটার কাছাকাছি একটা জায়গায় নিয়ে এসে পেপ গার্দিওলা সেখানে কিন্তু ড্যামেজ কাভারেজটা অনেক বেশি করে ভালো করেছেন। ফিল ফোডেন এক কথায় সবচেয়ে সেরা একজন পারফর্মার ছিলেন, তর্কযোগ্যভাবে সবচেয়ে সেরা পারফর্মারই ছিলেন। এক এক সিজনে এক এক টপ পারফর্মারকে তিনি কিন্তু তুলে আনছেন। অস্কার ববের মতো ইয়াং প্লেয়ার কিংবা জেরেমি ডোকুর মতো ইয়াং একজন উইঙ্গারকে অনেক বেশি করে প্রমোট করা, সকল কিছু ম্যানচেস্টার সিটির জন্য অনেক বেশি করে বেনিফিটের জায়গা হচ্ছে। হ্যাঁ, আলভারেজের চলে যাওয়াটা হয়তো একটা বড় রকমের লোকসান হতে পারে, তবে সেভিনোর মতো একজন ইয়াংস্টারকে অলরেডি দলে তিনি কিনেছেন। আগামী বছরটাতে একেবারে শুরুর দিকে ক্লাউদিও অ্যাচিভেরির মতো ইয়াং প্লেয়ার আসার কথা। এর পাশাপাশি মিডফিল্ডে ক্রিয়েটিভ রোল প্লে করার জন্য এখনও বার্নার্ডো সিলভার মতো প্লেয়াররা আছেন। কেভিন ডি ব্রুইনের কথা তো একটু আগে বললাম। সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির স্কোয়াড গভীরতা এতটাই বিশাল যে সত্যিকার অর্থে সেখানে কোনো একজন প্লেয়ার অনেক বড় নাম হলেও সেখান থেকে চলে গেলে আপাত দৃষ্টিতে এই জিনিসটা মনে হয় না যে পেপ একেবারে অপশান শূন্য হয়ে পড়বেন। ফাইনাল থার্ডে এলিং হল্যান্ডই সবচেয়ে বড় নাম এবং হল্যান্ডকে কেন্দ্র করে আলোচনাটা চলবে। তবে এলিং হল্যান্ড না খেললেও সেখানে কিছু না কিছু রিইনফোর্সমেন্ট, বিশেষ করে হুলিয়ান আলভারেজের জায়গায় কোনো না কোনো প্লেয়ারকে পেপ ভবিষ্যতে আনার কথা। এই জিনিসটা ভুলে যাবেন না যে একটা সময় এই এলিং হল্যান্ডের যুগটা শুরু হওয়ার আগেও একটা দুটো সিজন একেবারে পিওর নাম্বার 9 না ছাড়া খেলেও কিন্তু ইপিএল এ ম্যানচেস্টার সিটি ভালো করেছে, পেপ গার্দিওলা ভালো করিয়েছেন।
চেষ্টা করব আমি এই কথাটা দিয়ে যে ফুটবলে আমরা সবসময় ১১-১২ জন ফুটবলারকে নিয়ে চিন্তা করি, কিন্তু পেপ অন্তত ২৩ জন কিংবা আপ টু ২৫ জনের একটা স্কোয়াড নিয়ে চিন্তা করেন এবং স্কোয়াডে যারাই থাকেন না কেন তার প্ল্যানিংটা যেহেতু প্রায় প্রত্যেককে কেন্দ্র করেই চলে বা অধিকাংশ প্লেয়ারকে কেন্দ্র করে চলে, তাই পেপের কাছে অপশন অনেক বেশি থাকবে। ইপিএলে যদি পেপ গার্দিওলা বা ম্যানচেস্টার সিটির এই দুর্গটা ভাঙতে হয় তাহলে ওই যে বললাম স্কোয়াড রোটেশন, প্লেয়ারদেরকে পারফেক্ট সময় বিশ্রাম দেওয়া, এগুলো নিয়ে বাকি কোচদের আরও বেটার ভাবে কাজ করা উচিত। তাহলেই পেপ গার্দিওলা একটা বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে।